হুম, রাত তখন হয়তো ১১টা বা ১২টা বাজবে। সারাদিনের হাড় ভাঙা খাটুনি শেষে কেউ একজন হয়তো বাড়ির দিকে হাঁটছেন। হুম। রাস্তায় ঘুটঘুটে অন্ধকার, আর চারপাশটা একেবারে শুনশান। হঠাৎ সামনে একটা পুলিশের টহল গাড়ি এসে থেমেল। কোনো কারণ নেই, মানে কোনো নির্দিষ্ট অভিযোগও নেই। হ্যাঁ, ঠিক। তবুও শুধুমাত্র সন্দেহজনক গতিবিধির অজুহাতে তাকে গাড়িতে তুলে নেওয়া হলো। এই মানুষটির হয়তো আগামীকাল সকালে কাজে যাওয়ার কথা ছিল, পরিবারের হয়তো তার আয়ের ওপরই বেঁচে থাকার কথা। একদমই তাই। কিন্তু এক রাতের এই অপ্রত্যাশিত ঘটনা তার পুরো জীবনটাকে একটা অন্ধকার আইনি গোলকধাঁধায় ফেলে দিল। কোনো অপরাধ না করেও শুধুমাত্র সন্দেহের বশে আটক হওয়ার যে আতঙ্ক, সেটা ভয়াবহ। হ্যাঁ, তা আমাদের সমাজের যে কোনো সাধারণ এবং খেটে খাওয়া মানুষের জন্য কতটা বাস্তব, সেটাই আজকে আমরা বোঝার চেষ্টা করব। আজকের এই গভীর আলোচনায় আমরা ঠিক এই বিষয়টি নিয়ে কথা বলবো। রাইট। আমাদের আজকের এই বিস্তারিত বিশ্লেষণের মূল কেন্দ্রবিন্দু হল ফৌজদারি কার্যবিধি বা কোড অফ ক্রিমিনাল প্রসিজিওরের ৫৪ এবং ১৬৭ ধারা। হুম। আজকের এই আলোচনার জন্য আমরা পুরনো কিছু আইনি নথিপত্র, সংবিধানের ধারা, মানবাধিকার প্রতিবেদন এবং পুলিশ রিফর্ম কমিশন বা পিআরসি এর দেওয়া সাম্প্রতিক কিছু প্রস্তাবনা ঘাটছিলাম। তো শুরুতেই যে প্রশ্নটা মাথায় আসে, কিভাবে একটা দেশের আইনি কাঠামোর ভেতরেই সাধারণ মানুষকে এতটা অসহায় করে তোলার সুযোগ রয়ে গেছে? বিষয়টা বুঝতে হলে আমাদের মানে একটু পেছনের দিকে তাকাতে হবে, বিশেষ করে এই আইনগুলোর উৎপত্তি আর সেখানে ব্যবহার করা ভাষার দিকে। হুম। এখানকার সবচেয়ে বড় ফাঁদটি লুকিয়ে আছে অস্পষ্টতার চাদরে। আমরা যদি ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারার দিকে তাকাই, এটি মূলত পুলিশকে বিনা পরোয়ানায় বা ওয়ারেন্ট ছাড়াই যে কোনো ব্যক্তিকে গ্রেফতারের এক অসীম ক্ষমতা দিয়েছে। কোনো ওয়ারেন্ট ছাড়াই? হ্যাঁ, কোনো ওয়ারেন্ট ছাড়াই। অবাক করার বিষয় হলো, এই আইনটি তৈরি হয়েছিল ১৮৯৮ সালে, মানে সেই ব্রিটিশ ঔপনিবেশিক আমলে। বাপরে, এত পুরনো আইন! ঠিক তাই। আইনে বলা হয়েছে পুলিশ চাইলে যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে পারে, যদি তার বিরুদ্ধে কোনো যুক্তিসঙ্গত সন্দেহ বা ইংরেজিতে যাকে বলে রিজনেবল সাসপিশন থাকে, অথবা কোনো নির্ভরযোগ্য তথ্য বা ক্রেডিবল ইনফরমেশন থাকে। শুনতে তো খুব একটা অযৌক্তিক মনে হচ্ছে না। শুনতে যৌক্তিক মনে হলেও মূল সমস্যাটা হলো এই যুক্তিসঙ্গত বা নির্ভরযোগ্য শব্দগুলোর কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা পুরো আইনের কোথাও দেওয়া নেই। আচ্ছা। কিসের ভিত্তিতে একটা সন্দেহ যুক্তিসঙ্গত বলে বিবেচিত হবে, তার কোনো আইনি মাপকাঠি নির্ধারণ করা হয়নি। একটু থামাই আপনাকে। তার মানে দাঁড়াচ্ছে, এই যুক্তিসঙ্গত সন্দেহ বিষয়টা পুরোপুরি পুলিশের ব্যক্তিগত মর্জির উপর নির্ভর করছে। একদম অবিকল তাই। ধরুন, আমাদের শ্রোতাদের মধ্যে কেউ একজন রাত ১১টায় অফিস থেকে ফিরছেন। তার কাঁধে একটা ল্যাপটপ ব্যাগ। রাস্তায় পুলিশের চেকপোস্টে তাকে থামানো হলো। হুম। হয়তো সারাদিনের ক্লান্তের কারণে তিনি ঘামছেন, বা হঠাৎ পুলিশের জেরার মুখে পড়ে একটু নার্ভাস হয়ে গেছেন। শুধুমাত্র এই নার্ভাসনেস বা ঘামানোর উপর ভিত্তি করেই কি পুলিশ দাবি করতে পারে যে তার আচরণ সন্দেহজনক এবং তাকে ৫৪ ধারায় গ্রেফতার করা যায়? হ্যাঁ, পারে। এবং মাঠ পর্যায়ে ঠিক এই ঘটনাগুলোই অহরহ ঘটে চলেছে। কোনো সুনির্দিষ্ট সংজ্ঞা না থাকায় একজন টহল পুলিশের কাছে যা সন্দেহজনক মনে হবে, তাই আইনের চোখে গ্রেফতারের জন্য যথেষ্ট হিসেবে গণ্য হতে পারে। এটা তো সাংঘাতিক একটা ব্যাপার। আর এই অস্পষ্টতার সবচেয়ে বড় শিকার হন সমাজের সেই সব খেটে খাওয়া সাধারণ মানুষ, যাদের আইনি লড়াই চালানোর মতো কোনো আর্থিক সামর্থ্য নেই। ৫৪ ধারায় গ্রেফতার হওয়ার পরের ধাপটা কিন্তু আরও বেশি ভয়াবহ। ১৬৭ ধারার বিষয়টা? রাইট। এরপরই দৃশ্যপটে হাজির হয় ১৬৭ ধারা। এই ১৬৭ ধারার বিষয়টা আমি সোর্স মেটেরিয়ালে পড়ছিলাম। পুলিশ তো কাউকে গ্রেফতার করে অনন্তকাল থানায় আটকে রাখতে পারে না, তাই না? একটা নির্দিষ্ট সময়ের মধ্যে তো তাকে আদালতে হাজির করার নিয়ম আছে। নিয়ম অবশ্যই আছে। ১৬৭ ধারা অনুযায়ী গ্রেফতারের পর ২৪ ঘণ্টার মধ্যে যদি পুলিশের প্রাথমিক তদন্ত শেষ না হয়, তাহলে তারা ম্যাজিস্ট্রেটদের কাছে আবেদন করতে পারে। আরও সময় চাওয়ার জন্য? হ্যাঁ, অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে রাখার আবেদন। এই প্রক্রিয়াটিকেই আমরা সাধারণ ভাষায় পুলিশের রিমান্ড বলি। ও আচ্ছা, এইটাই রিমান্ড। হ্যাঁ, পুলিশ চাইলে ১৫ দিন পর্যন্ত এই রিমান্ডের আবেদন করতে পারে।
আমাদের হাতে থাকা আইনি জার্নাল এবং মানবাধিকার প্রতিবেদনগুলো অত্যন্ত স্পষ্টভাবে দেখাচ্ছে যে এই রিমান্ডের সময়টাতেই মূলত অভিযুক্তের ওপর শারীরিক ও মানসিক নির্যাতনের সবচেয়ে ভয়ঙ্কর অভিযোগগুলো ওঠে। স্বীকারোক্তি আদায়ের জন্য। একদম তাই। এর মূল উদ্দেশ্য থাকে একটাই, যে কোনো উপায়ে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা বা অন্য কোনো তথ্য বের করে আনা। এখানে একটা মারাত্মক বিষয় সোর্সে উল্লেখ করা হয়েছে। শাহাদিন মালিকের একটি আর্টিকেলে এই পুরো পরিস্থিতি বোঝাতে ক্যাচ-22 টার্মটি ব্যবহার করা হয়েছে। দারুণ একটা পয়েন্ট ধরেছেন। বিষয়টা কিন্তু আমাদের সমাজের একটা রূঢ় বাস্তবতাকে তুলে ধরে। ক্যাচ-22 বলতে সাধারণত এমন একটা গোলকগাধাকে বোঝায় যেখানে একটা সমস্যা সমাধান করতে গেলে এমন একটা শর্ত পূরণ করতে হয় যা ওই সমস্যার কারণেই পূরণ করা সম্ভব হয় না। আমাদের দেশের দরিদ্র মানুষদের জন্য এই ৫৪-৬৭ ধারার ব্যবহারটা ঠিক সেরকমই একটা ফাঁদ, তাই না? একদম নিখুঁতভাবে বিশ্লেষণ করেছেন। এই ক্যাচ-22 পরিস্থিতিটা এখানে কিভাবে কাজ করে তা একটু ভেঙে বলি। হ্যাঁ, বলুন। প্রথমত, সমাজের আর্থিকভাবে দুর্বল মানুষেরাই এই আইনগুলোর মাধ্যমে সবচেয়ে বেশি হয়রানির শিকার হন। যখন তাদের ওপর হেফাজতে নির্যাতন হয় তখন তারা এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারেন না, কারণ তাদের টাকা নেই। ঠিক, তাদের সেই অর্থ বা ক্ষমতা নেই। আবার পুলিশের ভয়ে বা বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার কারণে তারা কোনো অভিযোগ দায়ের করতেও সাহস পান না। রাইট। যেহেতু অভিযোগ দায়ের হয় না, তাই আদালত বা ওপর মহলের কাছে এই ক্ষমতার অপব্যবহারের কোনো আনুষ্ঠানিক দলিল পৌঁছায় না, আর জবাবদিহিতা তৈরি হয় না বলেই মাঠ পর্যায়ে এই অপব্যবহার দিনের পর দিন চলতেই থাকে। আর বিত্তবানরা? অনেক সময় বিত্তবান বা প্রভাবশালীরা অর্থ ও ক্ষমতার জোরে এই আইনি ফাঁদ থেকে সহজেই বেরিয়ে যান, কিন্তু তাদের জায়গায় নিরীহ গরিবদের ফাঁসিয়ে দেওয়া হয়। ক্ষমতার এই অপব্যবহার চ্যালেঞ্জ না হওয়াটাই এই দুষ্টচক্রকে টিকিয়ে রেখেছে। কিন্তু এই দুষ্টচক্র ভাঙার কি কোনো চেষ্টাই হয়নি? সোর্সগুলো ঘাটলে তো দেখা যায় যে একটা বড় ধরনের আইনি লড়াই হয়েছিল। ব্লাস্ট বনাম বাংলাদেশ মামলার কথা বলছেন? হ্যাঁ, আমাদের শ্রোতাদের প্রেক্ষাপটটা বোঝানোর জন্য রুবেলের সেই মর্মান্তিক ঘটনাটা একটু স্মরণ করা দরকার। রুবেল ছিলেন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির একজন তরুণ ছাত্র। তাকে যখন ৫৪ ধারায় গ্রেফতার করা হয় এবং এরপর পুলিশ হেফাজতে জনসম্মুখে পিটিয়ে হত্যা করা হয়, তখন পুরো দেশে রীতিমতো একটা ঝড় বয়ে গিয়েছিল। সেটা একটা বড় আলোড়ন তুলেছিল। সাধারণ মানুষের মনে একটা চরম আতঙ্ক তৈরি হয়েছিল যে একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্রের যদি এই পরিণতি হয় তবে খেটে খাওয়া মানুষের নিরাপত্তা কোথায়? কিন্তু রুবেলের পরিবারের একার পক্ষে তো রাষ্ট্রের একটি বিষয় বাহিনীর বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব ছিল। ঠিক ওই জায়গাটিতেই ব্লাস্ট বা বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট নামের প্রতিষ্ঠানটি জনস্বার্থে এগিয়ে আসে। আচ্ছা। রুবেলের ঘটনাটি এতটাই হৃদয় বিদারক ছিল যে এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে সীমাবদ্ধ থাকেনি। এটি পুরো আইনি কাঠামোর বৈধতাকে কাঠগড়ায় দাঁড় করিয়েছিল। হাইকোর্টে ব্লাস্টের এই মামলাটি বাংলাদেশের আইনি ইতিহাসে একটি ঐতিহাসিক মোড় ঘুরিয়ে দেয়। আদালত কি রায় দিয়েছিলেন? দীর্ঘ শুনানির পর আদালত প্রথমবারের মতো অনুধাবন করেন যে ৫৪ ও ১৬৭ ধারার যথেচ্ছ ব্যবহার সাধারণ নাগরিকের জীবনের জন্য কতটা হুমকিস্বরূপ। আদালত তখন এই অপব্যবহার রোধে পুলিশ ও ম্যাজিস্ট্রেটদের জন্য ১৫ দফা সুনির্দিষ্ট নির্দেশনা দেন। এই ১৫ দফা নির্দেশনার মধ্যে তো বেশ কিছু যুগান্তকারী বিষয় ছিল। আমি যদি ভুল না করি, গ্রেফতারের প্রক্রিয়াতেই স্বচ্ছতা আনার কথা বলা হয়েছিল সেখানে। হ্যাঁ, নির্দেশনায় খুব স্পষ্টভাবে বলা হয় যে গ্রেফতারের সময় পুলিশ কর্মকর্তাকে অবশ্যই নিজের পরিচয়পত্র দেখাতে হবে। শুধু তুলে নিয়ে গেলেই হবে না। না, কেন গ্রেফতার করা হচ্ছে তা গ্রেফতারের ৩ ঘন্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিকে জানাতে হবে। যদি কাউকে তার নিজের বাসা বা কর্মক্ষেত্র ছাড়া অন্য কোনো স্থান থেকে গ্রেফতার করা হয় তবে সর্বোচ্চ ১ ঘন্টার মধ্যে তার পরিবার বা কোনো নিকটাত্মীয়কে খবর দিতে হবে। বাহ, এটা তো দারুণ একটা সুরক্ষা। শুধু তাই নয়, গ্রেফতারকৃত ব্যক্তিকে তার আইনজীবীর সাথে পরামর্শ করতে দেওয়ার এবং নিজের পছন্দের চিকিৎসকের মাধ্যমে শারীরিক পরীক্ষার অধিকারও নিশ্চিত করতে বলা হয়। এই আইনজীবীর সাথে পরামর্শ করার অধিকারের বিষয়টা শুনলে হলিউডের ক্রাইম মুভিগুলোর কথা মনে পড়ে যায়। অনেকটা সেরকমই। আমাদের শ্রোতারা যারা বিদেশি সিনেমা বা সিরিজ দেখেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন, পুলিশ কাউকে হাতকড়া পরানোর সময়ই বলে, ইউ হ্যাভ দ্য রাইট টু রিমেইন সাইলেন্ট। অনেকটা সেরকমই মিরান্ডা ওয়ার্নিংয়ের মতো অধিকারের কথা বলা হচ্ছে এখানে, তাই নয় কি? তুলনাটা চমৎকার। আমেরিকান আইনি ব্যবস্থায় মিরান্ডা অধিকার যেমন নাগরিককে নিজের বিরুদ্ধে সাক্ষ্য দেয়া থেকে রক্ষা করে, ব্লাস্ট মামলার এই নির্দেশনাগুলোর উদ্দেশ্যও ছিল ঠিক তেমনই একটা রক্ষা কবচ তৈরি করা,
যাতে রিমান্ডের নামে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা না যায়। হুম। এই মামলার ঠিক পরপরই সাইফুজ্জামান বনাম রাষ্ট্র মামলাটিও সামনে আসে। সেখানে আদালত আরও কিছু কড়া নির্দেশ যুক্ত করেন। কী রকম নির্দেশ? যেমন কাউকে গ্রেফতার করার পরপরই পুলিশের ডায়েরিতে বা জিডিতে তার এন্ট্রি করা বাধ্যতামূলক। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কাউকে রিমান্ডে নেওয়ার আগে তার বিরুদ্ধে অবশ্যই একটি সুনির্দিষ্ট মামলা দায়ের বা রেজিস্ট্রেশন থাকতে হবে। অর্থাৎ শুধু সন্দেহের বশে কাউকে তোলে নিয়ে সোজা রিমান্ডে পাঠিয়ে দেওয়া যাবে না। একদমই না। শুনলে মনে হয় সাধারণ মানুষের অধিকার রক্ষার জন্য এর চেয়ে চমৎকার আর কী হতে পারে। আইনি ঢাল তো একদম প্রস্তুত, কিন্তু এখানেই আমার একটা বড় খটকা লাগছে। কী রকম খটকা? এই রায়গুলো তো বেশ পুরনো। আজ এত বছর পর আমরা কি রাস্তায় বা থানাগুলোতে এই রায়গুলোর কোনো বাস্তব প্রতিফলন দেখতে পাই? সোর্সগুলো তো বলছে বাস্তবতা একেবারেই ভিন্ন এবং বেশ হতাশাজনক। আপনার এই খটকাটা একেবারেই অমূলক নয়। এই নির্দেশনাগুলো দেওয়ার পরপরই রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গিয়েছিল। আচ্ছা। দীর্ঘ ১২ বছর পর আপিল বিভাগ হাইকোর্টের সেই যুগান্তকারী রায়টি বহাল রাখলেও কিছু নির্দেশনাকে তারা অপ্রয়োজনীয় বা অতিরিক্ত বলে মন্তব্য করেছিলেন। এটা তো হতাশাজনক। আর মাঠ পর্যায়ের কথা যদি বলেন, পুলিশ এবং নির্বাহী বিভাগ এই নিয়মগুলো প্রায়শই উপেক্ষা করে চলে, কারণ কাঠামোগত জবাবদিহিতার জায়গাটা এখনও অত্যন্ত দুর্বল। আমরা যদি এই বিষয়টিকে একটু বৃহত্তর পরিসরে মানে সংবিধানের আলোকে বিশ্লেষণ করি, তাহলে এর ভয়াবহতা আরও পরিষ্কার হবে। এই জায়গাটা সত্যিই ভাবনার, কারণ আমাদের সংবিধানে তো নাগরিকদের সুরক্ষা দেওয়ার কথা স্পষ্টভাবে বলা আছে। হ্যাঁ, একদম। আমি যদি সোর্স থেকে উদ্ধৃত করি, আমাদের সংবিধানের ৩১, ৩২, ৩৩ এবং ৩৬ অনুচ্ছেদে প্রতিটি নাগরিকের চলাফেরার স্বাধীনতা, আইনি সুরক্ষা এবং জীবনের অধিকার নিশ্চিত করা হয়েছে। রাইট। সংবিধানে স্পষ্ট বলা আছে যে আইনানুগ প্রক্রিয়া ছাড়া কারো স্বাধীনতা হরণ করা যাবে না। তাহলে ৫৪ ধারার মতো একটা অস্পষ্ট আইনের অস্তিত্ব এই মৌলিক অধিকারগুলোর সাথে সরাসরি সাংঘর্ষিক হয়ে যাচ্ছে না? এটি একটি ধ্রুপদী আইনি দ্বন্দ্ব। একদিকে সংবিধান বলছে নাগরিকের স্বাধীন চলাফেরার অধিকার আছে, অন্যদিকে ১৮৯৮ সালের একটি ঔপনিবেশিক আইন পুলিশকে অসীম ক্ষমতা দিচ্ছে সেই স্বাধীনতা খর্ব করার। এই সাংঘর্ষিক অবস্থার সুযোগ নিয়েই আরও একটা ভয়ঙ্কর ফাঁদ তৈরি হয়, যাকে বলা হয় প্রিভেন্টিভ ডিটেনশন বা নিবর্তনমূলক আটকাদেশ। নিবর্তনমূলক আটকাদেশ, এটা আবার কি? পুলিশ অনেক সময় কোনো সাধারণ নাগরিককে প্রথমে ৫৪ ধারায় শুধুমাত্র সন্দেহের বশে গ্রেফতার করে। এরপর যখন তাকে আদালতে হাজির করার সময় আসে এবং প্রমাণ করার মতো কিছু থাকে না, তখন হঠাৎ করে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ বা এসপি এর ৩ ধারায় তাকে প্রিভেন্টিভ ডিটেনশন দিয়ে দেওয়া হয়। দাঁড়ান। তার মানে আপনি বলছেন একজন মানুষ বাস্তবে কোনো অপরাধ করেনি, কিন্তু সে ভবিষ্যতে কোনো অপরাধ করতে পারে বা রাষ্ট্রের জন্য হুমকি হতে পারে, শুধুমাত্র এই যুক্তিতে বা অনুমানের ভিত্তিতে তাকে মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা যায়? জি, ঠিক এই অনুমানের ভিত্তিতেই আটকে রাখা যায়। সাধারণ খেটে খাওয়া মানুষেরা, যাদের উকিল ধরার সামর্থ্য নেই, তারা তো এই ফাঁদে পড়লে দিনের পর দিন জেলের অন্ধকারেই হারিয়ে যাবে। ঠিক এটাই ঘটে। বিশেষ ক্ষমতা আইনের এই ব্যবহারটা ৫৪ ধারার বিপদকে বহুগুণ বাড়িয়ে দেয়, কারণ প্রিভেন্টিভ ডিটেনশনের ক্ষেত্রে সাধারণ আইনি সুরক্ষার অনেক কিছুই আর কাজ করে না। মানবাধিকার সংস্থাগুলোর প্রতিবেদন থেকে আমরা এর ভয়াবহতার একটা বাস্তব চিত্র পাই। হ্যাঁ, মানবাধিকার সংস্থা অধিকারের একটা রিপোর্ট আমাদের সোর্সে ছিল। ঠিক, সেখানে কি বলা হয়েছে সেটা দেখলে বিষয়টা আরও পরিষ্কার হবে। অধিকারের রিপোর্ট অনুযায়ী বিগত সরকারের আমলে অর্থাৎ ২০০৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত ২৬৯৯ জন মানুষ বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন এবং ৬৭৭ জন গুম হয়েছেন। এটা একটা বিশাল সংখ্যা। আমরা যদি এর আগের ইতিহাসও দেখি, দীর্ঘ ২৪ বছরে প্রায় ৬৯,০১০ জনকে এই বিশেষ ক্ষমতা আইনের অধীনে আটক করা হয়েছিল। বিস্ময়কর ব্যাপার হল এই বিশাল সংখ্যক আটকের মধ্যে একটি বড় অংশকেই পরে হাইকোর্টের নির্দেশে মুক্তি দিতে হয়েছিল। কারণ তাদের আটকের কোনো বৈধ ভিত্তিই ছিল না। রাইট। এখানে উল্লেখ করা প্রয়োজন, এই পরিসংখ্যানগুলো কোনো রাজনৈতিক পক্ষের নয়, এগুলো নিছকই তথ্য যা আমাদের আইনি ব্যবস্থার দীর্ঘস্থায়ী এবং কাঠামোগত একটি অন্ধকার দিক তুলে ধরে। একদম সঠিক বলেছেন। এই তথ্যগুলো সত্যি শিউরে ওঠার মতো। হাজার হাজার মানুষকে বিনা বিচারে আটকে রাখা এবং পরে প্রমাণ না পেয়ে ছেড়ে দেওয়া, মাঝখান থেকে তাদের জীবন ও জীবিকার যে অপূরণীয় ক্ষতি হয়ে যায়, তার দায়ভার তো কেউ নেয় না। না,
কেউ নেয় না। আচ্ছা, এই যে আমরা 1898 সালের একটা ব্রিটিশ আইন নিয়ে এখনও পড়ে আছি এবং সাধারণ মানুষকে হয়রানি করছি, আমাদের আশেপাশের দেশগুলোর অবস্থা কি? ভারত বা পাকিস্তান তো একই ব্রিটিশ আইনি কাঠামো উত্তরাধিকার সূত্রে পেয়েছে। তারা কি আজই মান্ধাতার আমলের আইনেই আটকে আছে? আমরা যদি বিষয়টিকে একটু বৃহত্তর ভৌগোলিক প্রেক্ষাপটে দেখি, তাহলে দারুণ একটি তুলনামূলক চিত্র পাওয়া যায়। বাংলাদেশ ও পাকিস্তানে এখনও 1898 সালের সেই ঔপনিবেশিক আইনটি আঁকড়ে পড়ে আছে। পাকিস্তানেও একই অবস্থা। হ্যাঁ, পাকিস্তানেও ধারাটি ৫৪ হিসেবেই পরিচিত এবং সেখানেও মানবাধিকার কর্মীদের মধ্যে এর অপব্যবহার নিয়ে প্রচুর সমালোচনা রয়েছে। কিন্তু ভারত এই জায়গাটিতে একটি যুগান্তকারী পরিবর্তন এনেছে। কিরকম পরিবর্তন? ২০১০ সালে তারা তাদের ফৌজদারি কার্যবিধির ৪১ নম্বর ধারাটি, যা আমাদের ৫৪ ধারার সমতুল্য, সংশোধন করে ৪১A এবং ৪১B নামে নতুন দুটি ধারা যুক্ত করেছে। তার মানে ভারত বুঝতে পেরেছে যে এই আইনের সংস্কার জরুরি। তো এই নতুন ধারাগুলোতে ঠিক কী পরিবর্তন আনা হয়েছে যা সাধারণ মানুষকে সুরক্ষা দিতে পারে? ভারতে এখন শুধু সন্দেহের বশে চাইলেই পুলিশ রাস্তায় কাউকে আটকে সাথে সাথে গ্রেফতার করতে পারে না। যদি অপরাধের শাস্তি ৭ বছরের কম হয়, তবে পুলিশকে প্রথমে সন্দেহভাজন ব্যক্তিকে একটি আনুষ্ঠানিক নোটিশ দিতে হয়, যাকে বলা হয় নোটিশ অফ অ্যাপিয়ারেন্স। আচ্ছা, আগে নোটিশ দিতে হয়? হ্যাঁ, যদি ওই ব্যক্তি নোটিশ মেনে পুলিশের সাথে যোগাযোগ করেন এবং তদন্তে সহযোগিতা করেন, তবে তাকে গ্রেফতার করার কোনো আইনি প্রয়োজন নেই। এটা তো খুব যৌক্তিক। তাছাড়া গ্রেফতার যদি করতেই হয়, তবে পুলিশ কর্মকর্তাকে অবশ্যই নিজের নাম পরিচয় স্পষ্টভাবে ধারণ করতে হবে এবং একটি মেমো অফ অ্যারেস্ট বা গ্রেফতারি স্মারক তৈরি করে তাতে স্থানীয় কোনো সাক্ষী এবং গ্রেফতারকৃত ব্যক্তির স্বাক্ষর নিতে হবে। এটি সাধারণ নাগরিকদের নির্বিচার গ্রেফতার থেকে বাঁচানোর একটি দারুণ রক্ষা কবচ। এটি তো অত্যন্ত যৌক্তিক একটা পদ্ধতি। নোটিশ দিয়ে তদন্ত করা হলে অযথায় কাউকে হাজতবাস মনতে হয় না, তার চাকরি বা সম্মানও বাঁচে। আমাদের দেশেও এমন কিছু করা খুব একটা কঠিন হওয়ার কথা নয়। তবে আজকের আলোচনার সোর্সগুলোতে আসার একটা আলো দেখা যাচ্ছে। পিআরসির প্রস্তাবনাগুলোর কথা বলছেন? হ্যাঁ, আমাদের পুলিশ রিফর্ম কমিশন বা পিআরসি সম্প্রতি বেশ কিছু আধুনিক এবং যুগোপযোগী প্রস্তাবনা দিয়েছে। আমি দেখছিলাম রিমান্ড বা পুলিশি জিজ্ঞাসাবাদের প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার উপর তারা দারুণ জোর দিয়েছেন। পিআরসির প্রস্তাবনাগুলো যদি সত্যি বাস্তবায়িত হয়, তবে তা বাংলাদেশের আইনি ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আনতে পারে। তারা প্রস্তাব দিয়েছে যে থানায় রিমান্ডের জিজ্ঞাসাবাদের জন্য একটি আলাদা কক্ষ থাকতে হবে হুম। এবং সবচেয়ে বড় কথা, সেই কক্ষে স্বচ্ছ কাঁচের পার্টিশন বা দেওয়াল থাকতে হবে। এর উদ্দেশ্য হল পুলিশ যখন কাউকে জিজ্ঞাসাবাদ করবে, তখন বাইরে থেকে যেন তার আত্মীয় বা আইনজীবী দেখতে পান যে ভেতরে কি ঘটছে। এতে তো শারীরিক নির্যাতনের সুযোগ অনেকাংশেই কমে যাবে। একদমই তাই। একটু থামাবো আপনাকে। এই কাচের দেওয়াল তৈরির আইডিয়াটা শুনতে খুব আধুনিক এবং সিনেম্যাটিক মনে হচ্ছে ঠিকই, কিন্তু আমাদের দেশের বাস্তবতায় এটি কতটা কার্যকর? আপনার পয়েন্টটা আমি বুঝতে পারছি। আমাদের দেশের বেশিরভাগ থানার যে ভগ্নদশা, যেখানে বসার ঠিকমতো চেয়ার থাকে না, ছাদ চুইয়ে পানি পড়ে, সেখানে রাতারাতি স্বচ্ছ কাচের ইন্টারোগেশন রুম তৈরি করাটা কি আদৌ বাস্তবসম্মত কোনো সমাধান, নাকি এটা কেবলই একটা ইউটোপিয়ান বা কাল্পনিক ধারণা? আপনার এই সন্দেহটা অত্যন্ত বাস্তবসম্মত। কাঠামোগত উন্নয়ন ছাড়া শুধু প্রস্তাবনা দিয়ে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। তবে পিআরসির এই প্রস্তাবনার মূল সুরটা কিন্তু শুধু কাঁচের দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ নেই। তাহলে আর কি আছে? এটি মূলত জবাবদিহিতা নিশ্চিত করার একটা রূপক। তারা প্রযুক্তি ব্যবহারের কথাও জোরালোভাবে বলেছে। যেমন পুলিশ যখন কোনো অভিযানে যাবে, তখন তাদের ইউনিফর্মের সাথে জিপিএস ট্র্যাকার এবং বডি ক্যামেরা বা ভিডিও রেকর্ডিং ডিভাইস যুক্ত থাকতে হবে। ও আচ্ছা, বডি ক্যামেরা। হ্যাঁ, এর ফলে পুলিশ কখন কোথায় যাচ্ছে এবং গ্রেফতারের সময় ঠিক কী আচরণ করছে তার একটি ডিজিটাল প্রমাণ থেকে যাবে। এটা বেশ ভালো। এছাড়া নারী আসামিদের জিজ্ঞাসাবাদের সময় নারী পুলিশের উপস্থিতি বাধ্যতামূলক করা এবং পর্যাপ্ত শালীনতা বজায় রাখার প্রস্তাবও দেওয়া হয়েছে। বডি ক্যামেরার প্রস্তাবটা আমার কাছে অনেক বেশি প্রায়োগিক মনে হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় পিআরসির প্রস্তাবনায় ছিল রাতের বেলা তল্লাশি অভিযান নিয়ে। হ্যাঁ, ওই জায়গাটা খুবই জরুরি। অনেক সময় দেখা যায় গভীর রাতে মানুষকে বাসা থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। সাধারণ মানুষ এই সময়টাতে সবচেয়ে বেশি অসহায় বোধ করে। ঠিক এই জায়গাটিতেই পিআরসি একটি চমৎকার প্রস্তাব দিয়েছে।
তারা বলছে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত যদি কারো বাসায় তল্লাশি চালাতে হয় তবে সেখানে অবশ্যই একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা অন্তত স্থানীয় জনপ্রতিনিধিকে উপস্থিত থাকতে হবে। এতে তো জবাবদিহিতা অনেক বাড়বে। রাইট। এটি নিশ্চিত করবে যে রাতের অন্ধকারে পুলিশ চাইলেই যথেচ্ছভাবে কোনো ক্ষমতার অপব্যবহার করতে পারছে না। একটা তৃতীয় পক্ষের নজরদারি থাকবে। রাতের বেলার কথা যখন উঠলই, তখন বাংলা ট্রিবিউনের সেই চমৎকার আর্টিকেলটার রেফারেন্স না টানলেই নয়। আমাদের সমাজে, বিশেষ করে পাড়া মহল্লায়, একটা প্রচলিত ধারণা আছে যে গভীর রাতে বাইরে থাকা মানেই বুঝি কোনো অপরাধ। এটা একটা কমন ভুল ধারণা। অনেক সময় পুলিশ রাতে কোনো সাধারণ নাগরিককে রাস্তায় হাঁটতে দেখলে জেরা করে, পকেট চেক করে বা হয়রানি করে। অনেক সাধারণ মানুষ ভয় কুঁকড়ে যায়। কিন্তু আইন বিশেষজ্ঞরা তো সম্পূর্ণ ভিন্ন কথা বলছেন। একদমই তাই। আইন বিশেষজ্ঞরা স্পষ্ট করে বলেছেন, দেশে যদি কারফিউ বা জরুরি অবস্থা জারি না থাকে তবে শুধুমাত্র রাত হওয়ার কারণে কোনো প্রাপ্তবয়স্ক নাগরিককে পুলিশ ঘরে ফেরার নির্দেশ দিতে পারে না বা তাকে হয়রানি করতে পারে না। এটি কিন্তু একটু আগে আমরা যে সংবিধানের ৩৬ অনুচ্ছেদের কথা বললাম তার সরাসরি লঙ্ঘন। সংবিধানের স্বাধীন চলাফেরার অধিকার দেওয়া হয়েছে। একজন প্রাপ্তবয়স্ক মানুষ কখন বাইরে থাকবেন, কখন বাড়ি ফিরবেন বা রাতে কোথায় হাঁটবেন তার সম্পূর্ণ তার ব্যক্তিগত স্বাধীনতার অংশ। তার মানে আমি যদি রাত ২টায় রাস্তায় একা হাঁটি আর পুলিশ যদি আমাকে শুধু এই কারণে জেরা করে যে এত রাতে বাইরে কি করছেন, তাহলে আইনের চোখে পুলিশই আসলে সীমা লঙ্ঘন করছে। আইনি দৃষ্টিকোণ থেকে বিষয়টা তেমনই। যতক্ষণ না আপনি কোনো নির্দিষ্ট অপরাধের সাথে যুক্ত হচ্ছেন বা আপনার কোনো আচরণ সুস্পষ্টভাবে যুক্তিসঙ্গত সন্দেহ তৈরি করছে, ততক্ষণ কেবল সময়ের অজুহাতে আপনাকে আটকানো যায় না। এটা তো অনেকেরই অজানা। হ্যাঁ, পুলিশ অবশ্যই তাদের দায়িত্বের অংশ হিসাবে টহল দিতে পারে বা সন্দেহ হলে তল্লাশি করতে পারে, কিন্তু সেই তল্লাশিও হতে হবে আইন মেনে, ভদ্রতা বজায় রেখে এবং সাধারণ নিয়ম অনুযায়ী দুজন প্রাপ্তবয়স্ক সাক্ষীর উপস্থিতিতে। এটি কোনোভাবেই হয়রানিমূলক হতে পারে না। পুরো বিষয়টা শোনার পর আমাদের আজকের আলোচনার যে সারসংক্ষেপ দাঁড়াচ্ছে তা বেশ চিন্তার উদ্রেক করে। ৫৫৪ ও ১৬৭ ধারার মতো পুরনো আইনগুলো আমাদের আইনি কাঠামোতে এমনভাবে রয়ে গেছে যা সাধারণ এবং বিশেষ করে ক্ষমতাহীন ও দরিদ্র মানুষের জন্য এক অদৃশ্য ফাঁদ হিসাবে কাজ করছে। একদম সত্যি কথা। আমাদের সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা আছে। ব্লাস্ট এবং সাইফুজ্জামান মামলার মতো ঐতিহাসিক রায়ে সুনির্দিষ্ট ১৫ দফা নির্দেশনাও দেওয়া আছে। আবার পিআরসির মতো কমিশন আধুনিক প্রযুক্তিনির্ভর সমাধানের পথও দেখাচ্ছে। রাইট। ক্ষমতার অপব্যবহার বন্ধ করতে হলে শুধু বইয়ের পাতায় আইন থাকলেই চলবে না, তার সঠিক বাস্তবায়ন এবং সেই সাথে শক্তিশালী জবাবদিহিতা নিশ্চিত করাটাই আসল কথা। আজকের এই দীর্ঘ আলোচনার শেষে আমি আমাদের শ্রোতাদের জন্য সম্পূর্ণ ভিন্ন মাত্রার একটি নতুন ভাবনার খোরাক রেখে যেতে চাই। আচ্ছা। যা হয়তো আমাদের সোর্স ম্যাটেরিয়ালে সরাসরি নেই, কিন্তু ভবিষ্যতের জন্য অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা দেখলাম ১৮৯৮ সালের এই সেকেলে আইনগুলোতে যুক্তিসঙ্গত সন্দেহ বা নির্ভরযোগ্য তথ্য এর মতো শব্দগুলো কতটা অস্পষ্ট এবং এর অপপ্রয়োগ কতটা ভয়াবহ হতে পারে। হ্যাঁ, তা তো দেখলামই। এখন ধরুন, অদূর ভবিষ্যতে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি এই অস্পষ্ট আইনগুলোর সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা প্রেডিক্টিভ পুলিশিং প্রযুক্তি যুক্ত করে দেয়, তবে পরিস্থিতি কি দাঁড়াবে? প্রেডিক্টিভ পুলিশিং মানে যন্ত্র নিজে থেকে বিচার করবে কে সন্দেহভাজন আর কে নয়। ঠিক তাই। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো শেখে অতীত ডেটা থেকে। আমাদের অতীতের ডেটা যদি এই অস্পষ্ট ৫৪ ধারায় হওয়া হাজার হাজার ভুয়া গ্রেফতারের তথ্যে ভরা থাকে, তবে এআই অ্যালগরিদম তো সেই ভুল ডেটাই শিখবে। সর্বনাশ! যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই অস্পষ্ট সংজ্ঞাগুলোর উপর ভিত্তি করেই স্বয়ংক্রিয়ভাবে কাউকে সন্দেহজনক হিসেবে চিহ্নিত করতে শুরু করে, তবে কি কোনো মানুষের সরাসরি হস্তক্ষেপ ছাড়াই হাজার হাজার সাধারণ মানুষ এই যান্ত্রিক গ্রেফতারের শিকার হবেন না? এটা তো একটা দুঃস্বপ্ন। প্রযুক্তি কি তখন আমাদের সুরক্ষা দেওয়ার বদলে এই অবিচার ও হয়রানিকে আরও নিখুঁত, স্বয়ংক্রিয় এবং ভয়ঙ্কর করে তুলবে না? আইনের অস্পষ্টতা যদি যন্ত্রের অ্যালগোরিদমে ঢুকে যায়, তবে সাধারণ মানুষের বাঁচার উপায় কি হবে? এটি সত্যি মেরুদণ্ড শিউরে ওঠার মতো একটা চিন্তা, যেখানে মানুষের তৈরি আইনই আমরা ঠিকমতো নিয়ন্ত্রণ করতে পারছি না, সেখানে প্রযুক্তির হাতে এই অস্পষ্ট ক্ষমতা তুলে দিলে
তা দরিদ্র এবং সাধারণ মানুষের জন্য এক নতুন বিভীষিকা হয়ে দাঁড়াতে পারে। একদমই তাই। অধিকার কখন, কিভাবে এবং কার দ্বারা লঙ্ঘিত হতে পারে তা নিয়ে নতুন করে ভাবার এখনই সময়। আজকের মতো আমাদের উৎসগুলোর এই বিস্তারিত বিশ্লেষণ এখানেই শেষ করছি। নিজেদের আইনি অধিকার সম্পর্কে আরও জানুন, প্রশ্ন করতে শিখুন এবং সচেতন থাকুন। ভালো থাকবেন সবাই।